প্রায় 400 কোটি টাকার প্রজেক্ট। আর একটা দেওয়া হয়েছে চ্যাংরাবান্ধা মাথাভাঙা কুচবিহার, এটাও প্রায় 175 কোটি টাকার প্রজেক্ট, অর্থাৎ প্রায় 550 কোটি টাকার রাস্তার প্রজেক্ট দিয়ে দেওয়া হলো আজকে, যেটা হলে কুচবিহার জেলায় অনেক ডেভেলপমেন্ট হবে। আর ছিটমহল সমস্যার সাথে সাথে ছিটমহল যখন সমাধান হয়ে যাবে, তার সাথে সাথে স্কুল কলেজ ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু হবে, রাস্তাঘাট রোড অনেক কিছু হবে। সুতরাং সেই ডেভেলপমেন্টটা তো আমরা এগিয়ে নিয়ে চলছি, যাতে তাড়াতাড়ি দুই দেশের মধ্যে কূটনৈতিক ক্লিয়ারেন্স হয়ে যায়, আমরা এটার জন্য চলছি এগিয়ে। 3, আমি মনে করি কুচবিহার জেলা অবহেলিত জেলা, দীর্ঘদিন ধরে কিছু নেই, তাই কুচবিহার জেলায় 2টো মেডিকেল কলেজ দিচ্ছি আমরা, একটা সরকারি মেডিকেল কলেজ আর একটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ পিপিপিতে একটা আর একটা সরকারি, অর্থাৎ 2টো, একটা হয় না, দুটো মেডিকেল কলেজ কুচবিহার পাচ্ছে। এটা কুচবিহারের মানুষের জন্য একটা বড় পাওনা। মনে রাখবেন কুচবিহার জেলায় এছাড়াও আমরা নানা রকম পরিকল্পনা নিয়েছি এবং বিশেষ করে ইন্ডাস্ট্রির লোকেরা এখানে আসতে চায় না, হয়তো লাভ হবে না তাই, কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রি যদি কেউ সেট আপ করতে চান, আমরা আপনাদের অনেক সাবসিডি দিতেও রাজি আছি। আমি ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডদের রিকোয়েস্ট করব, যারা স্মল স্কেলে আছেন, আমরা অনেক চেষ্টা করছি। কুচবিহারের মানুষকেও চেষ্টা করতে হবে ছোটখাটো সমস্যাকে দূরে সরিয়ে রেখে এখানে ছোটখাটো ইন্ডাস্ট্রি হোক। আগে সাবসিডি দেওয়া ছিল 25%, আমি এটাকে বাড়িয়ে আজকে ঘোষণা করছি 50%। 50% পর্যন্ত সাবসিডি দেওয়া হবে যদি কুচবিহারে কেউ ছোট ছোট ইউনিটও তৈরি করেন। আমার মনে হয় এটা কুচবিহারের মিডিয়াকেও একটা ভালো রোল প্লে করতে হবে নর্থ বেঙ্গলে, এবং সাথে সাথে আমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে, সে জুট ইন্ডাস্ট্রি হোক, সে টেক্সটাইল হোক, সে হাতের কাজ হোক, সেগুলোকেও মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজগুলো করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতগুলো সম্ভব আমরা করব। মনে রাখবেন কুচবিহারকে আমি পাখির চোখের মতো করেই দেখি, কিন্তু পাখির চোখের মতো করে দেখা মানে সেটাকে সবাইকে স্থানীয় মানুষের সুযোগ নেই কাজ করবার সুযোগ এখানে। আপনারা জানেন যে আগে এখানে অলরেডি আমাদের সময় তুফানগঞ্জে নতুন পলিটেকনিক কলেজ, ভিক্টর প্যালেসে রাজবংশী একাডেমি, মাথাভাঙায় নতুন এআরটিও কার্যালয়, ফায়ার স্টেশন, আটিয়াবাড়ি থেকে ফকিরহাট রাস্তার উন্নয়ন, সাগরদিঘি থেকে জেলমোড় পর্যন্ত এলইডি লাইট সহ উন্নয়ন, রাজবাড়ির উন্নয়ন থেকে শুরু করে রাজবংশী একাডেমি আমরা এখানে প্রতিষ্ঠা করেছি, যার চেয়ারম্যান হচ্ছে আমাদের এমপি বিজয় বর্মা। এখানে আমার রেণুকা সিনহা আছে। সেই রকম মনে রাখবেন পঞ্চানন বর্মার 150 বছর পূর্তি হচ্ছে 2014 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 15, শেষ হবে 2016। যখন হবে আমরা সার্ধশতবর্ষ পঞ্চানন বর্মার পালন করবার জন্য একটা কমিটিও করে দিয়েছি, এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে সবাইকে নিয়ে সেই কমিটি সার্ধশতবর্ষ পঞ্চানন বর্মার ভালো করে পালন করবে এবং তার স্ট্যাচু আমরা করতে বলেছি। আর কুচবিহারের মানুষের তো গর্ব হওয়ার কথা, কুচবিহারে আমরা তার নামে ইউনিভার্সিটিও চালু করে দিয়েছি এবং ইতিমধ্যে ইউনিভার্সিটি হয়ে গেছে। সুতরাং এই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা করে দিয়েছি, আমরা অনেকটাই করেছি। আপনারা জানেন যে আমরা অনেকগুলো কাজ ইতিমধ্যে হয়ে গেছে এবং অনেকগুলো পলিটেকনিক কলেজ, কিষাণ বাজার, মার্কেটিং হাব, আইটিআই, পলিটেকনিক মার্কেটিং সেন্টার থেকে শুরু করে অনেক কাজ ইতিমধ্যেই আমরা করেছি। আমি চাইবো আমার অ্যাডমিনিস্ট্রেশন আরো বেশি করে সাইকেল, আরো বেশি করে কন্যাশ্রী, আরো বেশি করে যুবশ্রী, আরো বেশি করে কিষাণ ক্রেডিট কার্ড, আরো বেশি করে সেলফ হেল্প গ্রুপে মা বোনেদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, আরো বেশি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে অনেক আছেন। বাংলাদেশের উদ্বাস্তু বন্ধুরা যেমন এখানে অনেক আছেন, আছেন আমার সংখ্যালঘু বন্ধুরা, আছেন এখানে আমার তপশিলি বন্ধুরা, আমার ওবিসি বন্ধুরাও অনেকে আছেন, এবং তাদের জন্য গভর্নমেন্ট রিজার্ভেশন করেছে আমাদের গভর্নমেন্ট। আপনারা জানেন 17% রিজার্ভেশন ওবিসির জন্য যেটা আমরা করেছি, তাতে 94.5% সংখ্যালঘু ভাই বোনেরাও ঢুকে গেছেন এবং তারা কিন্তু রিজার্ভেশন পেতে শুরু করেছেন। আর একটা মনে রাখবেন, এই ছাড়াও তাদের ছেলে মেয়েরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারেন, জেনারেল কাস্টকে টাচ না করে তপশিলি, আদিবাসী
এবং মুসলিম পরিবারের সংখ্যালঘু পরিবারের যে ছেলে মেয়েরা আছেন তাদের জন্য আমরা রিজার্ভেশন 17% যেটা করে দিয়েছি ওবিসির মাধ্যমে। তার মধ্যে আমাদের কথা ছিল 6 বছরে আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের রিজার্ভেশন দেব 17%। এক বছরই আমরা প্রায় 1 বছরই 10.6% করে দিয়েছি। সুতরাং এইভাবে আমার ঘরের বাচ্চা বাচ্চা মেয়েরা কন্যাশ্রী এখানে আরো করতে হবে। কন্যাশ্রীর মধ্যে দিয়ে আমি চাই আমাদের ঘরের মেয়েরা যারা ঘরের সম্পদ তারা ছোট্টবেলায় বিয়ে দেবেন না, পড়াশোনা করতে দিন, মানুষ হতে দিন। ক্লাস 8-এ গভর্নমেন্ট তাকে 500 টাকা স্কলারশিপ দেবে, ক্লাস 9-এ দেবো, আমরা 10-এ দেবো, 11-এ দেবো, 12-এ দেবো। যদি তার 18 বছর বয়স হয় সে যদি পড়াশোনা করে, স্কুলে করুক বা মাদ্রাসায় করুক বা স্পোর্টস স্কুলে করুক বা পলিটেকনিকে করুক বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে করুক, 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করলে তার যদি বিয়ে না হয় তাহলে আমাদের সরকার যেই তার 18 বছর বয়স হবে তাকে 25,000 টাকা আমরা দিয়ে দেবো তার ব্যাংকের অ্যাকাউন্টে। এখন থেকে 8, 9, 8 ক্লাস থেকে যারা পড়ছেন 8, 9, 10, 11, 12 সেই মেয়েরার নাম লেখান কন্যাশ্রী প্রকল্পে এবং বিডিও অফিসে গিয়ে জিজ্ঞেস করুন, ডিএম অফিসে গিয়ে জিজ্ঞেস করুন, কন্যাশ্রী প্রকল্পে গিয়ে নাম লেখান। তারা ক্লাস 8 থেকে পেতে শুরু করবেন। 8, 9, 10, 11, 12 500 টাকা করে স্কলারশিপ পাবেন। যেই 18 বছর বয়স হবে, বিয়ে না করে যদি পড়াশোনা চালিয়ে থাকেন, সেই স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, যেখানেই হোক, তাতে 25,000 টাকা করে আমাদের সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে। এবং ক্লাস 8 থেকেই ব্যাংক অ্যাকাউন্ট আমরা তৈরি করে দিচ্ছি। প্রায় 16 লক্ষ মেয়েদের আমরা কন্যাশ্রী ব্যাংক অ্যাকাউন্টে তাদের নাম তুলেছি। আমার বেকার যুবক যারা আছে, আমরা একটা পরিকল্পনা করেছি যুবশ্রী। সেই পরিকল্পনায় 1 লক্ষ বেকার ছেলে মেয়েদের যারা চাকরি পায়নি তাদের আমরা 1,500 টাকা করে দিই। এরপর যখন সেই ছেলে মেয়েরা চাকরি পেয়ে যাবে তখন সেই জায়গায় আরো 1 লক্ষ ছেলে মেয়ে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে লিখেছেন নাম তারা চলে আসবে। এইভাবে 1 লক্ষ ছেলে মেয়েদের প্রতি বছর আমরা প্রতি মাসে 1,500 টাকা করে দিচ্ছি। এই পরিকল্পনাগুলো আমরা করেছি। তপশিলি ভাই বোনেরা আছেন, আগে কোনো সুযোগই ছিল না। এখন মনে রাখবেন, দেশে পড়াশোনা করবার জন্য 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে এবং বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সমাজের নিচে যারা আছেন তাদের ওপরে তুলে আনাটা আমাদের কাজ, যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। দরিদ্র ভারতবাসী মনে রাখবেন, যারা সমাজের নিচে প্রদীপটা জ্বলে, প্রদীপের নিচেটা অন্ধকার থাকে, তেল গড়িয়ে গড়িয়ে একটু একটু করে পড়ে, প্রদীপের তলাটাকে দেখতে হয়। আমরা প্রদীপের আলো দেখব আর প্রদীপের আলোতে আমরা মানুষের মনের আলো জ্বালবো এবং তাই এই প্রজেক্টগুলো তৈরি করা হচ্ছে। শিক্ষাশ্রী প্রজেক্টে আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা 5ম শ্রেণী থেকে 500, 6-এ গিয়ে 600, 7-এ গিয়ে 700, 8-এ গিয়ে 800 শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা স্কুলগুলোকে এই সাহায্য করছি। সংখ্যালঘু ছেলেমেয়েরা জেনে রাখবেন, আপনাদের জন্য মাইনরিটি ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা জেলায় জেলায় মাইনরিটি ভবন তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে খোঁজ নিন, সেখানে সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়া যায়। আমাদের আগে 2 বছরে আমি শুনেছিলাম 9 লাখ দেওয়া হয়েছে। আমাদের সময় 3 বছরে 57 লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের আমরা স্কলারশিপ দিয়েছি। আমরা 2,60,000 সাইকেল দিয়েছি আমার গরিব মেয়েদের, বিশেষ করে দেওয়া হয়েছে। এইভাবে অনেক ব্যাংকের লোন দেওয়া হচ্ছে যারা নিজে পায়ে দাঁড়িয়ে ব্যবসা করতে চায়। আমরা বাংলা জুড়ে আগামী 2-2.5 বছরের মধ্যে 500টা মার্কেটিং সেন্টার তৈরি করছি। 500টা মার্কেটিং সেন্টার মানে একটা মার্কেটে যদি 100 করেও দোকান হয়, সেই দোকানটা আমরা বিনা পয়সায় দেবো। কাকে দেব? আমরা আমার মা বোনেদের দেব, আমার সংখ্যালঘু ভাই বোনেদের দেব, আমার বেকার ছেলে মেয়েদের, কেউ শিডিউল কাস্ট, কেউ ওবিসি, কেউ আদিবাসী, তাদের দেব। আর আপনারা ওইটা চালাবেন, যাতে চালাতে পারেন তার জন্য লোনও দেওয়া হবে। অর্থাৎ 1 লক্ষ ছেলে মেয়ে মনে রাখবেন যারা এই মার্কেটিং সেন্টারের মধ্যে দিয়ে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আমার আছে, জিনিসপত্র বানান, বিক্রি করতে পারেন না, তাদেরও সেই দোকানগুলো দেওয়া হবে।
এবং দুই, আপনারা যখন কলকাতায় যান, আপনারা বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করেন আমার শিল্পীরা, তাদের থাকার কোনো জায়গা নেই। তাদের জন্য একটা কলকাতায় রাজারহাটে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য আমরা একটা বাড়িও তৈরি করে দিচ্ছি, যাতে তারা বিক্রি করতে পারে, ওখানে থাকতে পারে যখন মেলা টেলা হয়। এই রকম ভাবে বিভিন্ন জায়গায় আমরা এগুলো তৈরি করছি এবং জেলায় জেলায় মানুষ যাতে সুযোগ পায়। আজকে যারা গরিব কৃষক, তাদের আমরা সমস্ত শস্য বীমা করে দিয়েছি, ক্রপস ইন্স্যুরেন্স। টাকাটা এখন কৃষকদের দিতে হয় না, টাকাটা সরকার দেয়। ক্রপ ইন্স্যুরেন্সের টাকাটা আমরাই দিই, সরকার দিই। এবং তাতে কি আপনার জমি যদি কখনো ধান না হয়, পাট না হয়, আপনি ক্রপ ইন্স্যুরেন্স করে রাখবেন, তাহলে যদি নষ্ট হয়ে যায় আপনার ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবেন। আপনি কিষাণ ক্রেডিট কার্ড করবেন, ক্রপ ইন্স্যুরেন্স করবেন, যাতে বিপদে না পড়েন। আমরা কাউকে পাওয়ার টিলার দিচ্ছি, মৎস্যজীবীকে মাছের ভ্যান দিচ্ছি, কাউকে সাইকেল দিচ্ছি। এই জেলাতে কিছু সাইকেল ভ্যানও দিতে হবে। অনেক গরিব লোক আছে, তাদের কিছু সাইকেল ভ্যানও দিতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আরেকটু এফেক্টিভলি এখানে কাজ করতে হবে। এই জেলাটা সবচেয়ে নেগলেক্টেড জেলা এবং এই জেলাটায় বেশি করে কাজ করতে হবে। প্রয়োজন হলে একবারের জায়গায় আমি মাঝে মাঝে আসবো যখন সুযোগ হবে, এবং আমরা না আসলে প্রোগ্রামগুলো ভালো করে করা হয় না, এই প্রোগ্রামগুলো করতে হবে। এখন থেকে নেক্সট প্রোগ্রামের জন্য রেডি হন। 3-4 মাস পর পর একটা করে প্রোগ্রাম হলে তাহলে এখানকার লোকেরা জিনিসপত্রগুলো পাবে। আর একটা সার্ভে করার প্রয়োজন আছে। যারা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদেও আছেন, তাদের কাছে আমার আবেদন থাকবে, গরিব লোকেদের মধ্যে কোনো ভাগাভাগি হয় না। গরিব লোকেদের কাজ মন দিয়ে করতে হবে। আমি কি পেলাম আর আমরা কি পেলাম এটা নয়, আমায় দেখতে হবে আমি কতটা করতে পারলাম, আরো আমাদের কতটা করতে হবে, সেদিকে নজর দিতে হবে এবং ভালো করে কাজ করতে হবে। প্রতিদিন এমনকি আমার অফিসাররাও খুব কাজ করেন, 3-3.5 বছর ধরে চেষ্টা করছে কাজ করতে করতে, সমস্ত টিম আমাদের। এবং যারা কাজ করে, কাজ করাটা তাদের নেশা, কাজ করাটা তাদের ভাষা, কাজ করাটা তাদের দিশা, কাজ করাটাই তাদের ভবিষ্যতের আশা। তাই মনে রাখবেন, কাজ করে যাওয়াটা মানুষের ধর্ম। আমি এটুকুই চাই, টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। আমি চাই আমার কর্মীরা একটাই কাজ করবে, মানুষের কাজ। আমাদের কর্মীরা, সে সরকারি হোক, রাজনৈতিক দলই হোক, গ্রামীণ কর্মীরাই হোক, কৃষক ক্ষেত্রে কৃষি কর্মীরা হোক, ক্ষেত মজদুর হোক, আমার সংখ্যালঘু হোক, আমার তপশিলি মা বোন হোক, আমার আদিবাসী হোক, আমার সমতলবাসী হোক, আমার রাজবংশী হোক, আমার উদ্বাস্তু বাঙালিরা হোক, আমার অন্যান্য ভাষাভাষী যারা এখানে থাকেন, সবাইকে নিয়ে বলছি, পাহাড় হোক, সমতল হোক, সবাইকে কাজটা করতে হবে। আর 100 দিনের কাজ আমি জানি কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা চাই যে টাকাগুলো দিক ওরা। আমরা অনেক টাকা পাই এখনো, এবং আমাদের সব টাকা দিল্লি কেটে নিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হোক। এই লড়াই আমাদের চলবে, কিন্তু সাথে সাথে এটুকু আমি মনে করি, আপনারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব, এবং আপনাদেরও নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। ব্যাংকের লোন চাইলে কুচবিহারের মানুষ খুব গরিব। আমি চিফ সেক্রেটারিকে অনুরোধ করব, ব্যাংকদের সাথে কথা বলে, আমাদেরও কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে, আমাদের নানা রকম সংস্থা আছে, যদি একটা গরিব লোকেদের জন্য, এবং সেটা করে তারা যদি ফেরত দিতে পারে সেটাও তাকে ব্যবস্থা করতে হবে। এমন ভাবে করবেন, গরিব লোক অনেক সময় হয় কি ঋণ নিয়ে ফেরত দিতে পারে না, ব্যাংক তার সম্পত্তি ক্রোক করে দেয়। এটা না করে আমি এতটা পর্যন্ত দেবো, এতটা ফেরত দাও, তারপরে এতটা দেবো, একটা যদি আমি ফেস বাই ফেস করে দিই, তাহলে লোকেরা নিজেদের মতো ব্যবসাও করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতেও পারে। এই সব করলে এই গরিব লোকেদের আমরা অনেকটা উপরে তুলে আনতে পারবো। এই ধরনের অনেক কাজ আছে যে কাজগুলো আমরা করব। হাসপাতাল বা কিষাণ বাজার বা অন্যান্য কাজগুলো তো হচ্ছেই। তাছাড়া আরো কালকে আমরা 2টো প্রজেক্ট উদ্বোধন করেছি। জলপাইগুড়ি থেকে 2টো বড় রাস্তা, একটা ভারতবর্ষ মানে বাংলা, নেপাল, ভুটান, বাংলাদেশ। একটা হচ্ছে নেপাল, বাংলাদেশ আর বাংলার সাথে, ভারতবর্ষের সাথে। আর একটা রাস্তা ভুটান, বাংলাদেশ, পশ্চিম বাংলা, ভারতবর্ষের। অর্থাৎ বাংলাদেশ, ভুটান, নেপাল
ভারতবর্ষের পশ্চিমবাংলা, এই থেকে আমরা 4টে দেশের সাথে যোগাযোগ করবার রাস্তাও কালকে আমরা উদ্বোধন করেছি, বড় এশিয়ান হাইওয়ে। এই কাজগুলো খুব ভালো কাজ, এই কাজগুলো আরো করতে হবে এবং ভয় পাবেন না, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো দাঙ্গায় কেউ পা দেবেন না, নিজেদের মধ্যে ভাগাভাগি কেউ করবেন না। কিছু লোক আসে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে চলে যায়, কারণ উল্টো পাল্টা মুখে বললে ভাবে কেউ তো আর দেখছে না, আমি যা ইচ্ছে বলে গেলাম, আমাকে তো ট্যাক্স দিতে হবে না। কিন্তু যে কোনো কথা বলবার আগে ভাবতে হয় যে কথাটা আমি বললাম সেই কথাটা আমি ঠিক বললাম কিনা, এই কথাটা বলার জন্য আমি আমার কোনো বাউন্ডারি বা আমি আমার কোনো লিমিট ক্রস করে যাচ্ছি কিনা নজরে রাখবেন। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে। যদি দেখেন কেউ বলছে চল তোকে 5টা টাকা দেবো, 500 টাকা দেবো, চল তুই গিয়ে আর্মসের ট্রেনিং নিবি, একদম যাবেন না। যদি কেউ বলে চল গিয়ে ওর বাড়িটা জ্বালাইয়া দিয়ে আয়, একদম কথা বলবেন না। তার কারণ হচ্ছে যারা দাঙ্গা লাগায় তারা পালিয়ে যায়, আর দাঙ্গায় যারা জ্বলে যায় তারা শেষ হয়ে যায়। একটা কথা আপনাদের আমায় দিতে হবে, হিন্দু মুসলমানে ভাগাভাগি করবেন না তো? ভাগাভাগি করবেন? যদি কেউ বোঝায় করবেন, যদি কেউ বলে হিন্দু খারাপ মুসলমান ভালো শুনবেন, যদি কেউ বলে মুসলমান ভালো হিন্দু খারাপ শুনবেন। এই আমি যে দাঁড়িয়ে আছি শরীরটায়, আমার তো কিডনিও আছে, লিভারও আছে, হার্টও আছে, মাথাও আছে, হাত পাও আছে, সব আছে। আমার যদি কিডনিটা বাদ হয়ে যায় আমার শরীর চলবে? চলবে? আমি আপনাদের জিজ্ঞেস করছি। যদি আমার 2টা হাতের মধ্যে একটা হাত চলে যায় তাহলে আমি কি 2 হাতের সমান কাজ করতে পারবো? পারবো না। যদি আমার মাথা না থাকে, মুন্ডু না থাকলে খাবো কি? মুন্ডু না থাকলে খাওয়া যাবে? মুখ থেকে কাজ করা যাবে মাথায়? সুতরাং মনে রাখবেন আমরা সবাই সবার জন্য, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর মনে আছে? এই বাংলার জাতীয় কবি কি বলেছিলেন? বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য খেয়ে ভগবান। আর ওপার বাংলার জাতীয় কবি, আমাদের বাংলার গর্ব, বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি বলেছিলেন? একই বৃন্তে 2টো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। পারবেন রবীন্দ্র নজরুলকে ভাগ করতে? পারবে কেউ? পারবে ভাগ করতে? ভাগ করতে পারেন? যে নেতা হয় মানুষের, সে সবার নেতা হয়, একজনের নয়। গান্ধীজি দেশের নেতা, সবার নেতা। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের নেতা, সবার নেতা। রবীন্দ্রনাথ আমাদের সকলের ভালোবাসা, নজরুল ইসলাম আমাদের সকলের ভবিষ্যতের দিশা। সেই রকম মনে রাখবেন পঞ্চানন বর্মা। আমরা কি কখনো বলি উনি শুধু রাজবংশীর নেতা? সবার নেতা। যিনি নেতা হন তিনি সবাইকে আপন করে নেন, সবাইকে। আমরা একটা গান খুব ভালোবাসি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। গানটা কে লিখেছিল? ইকবাল লিখেছিলেন। সেই গান তো আমরা সবাই গাই, গাই না? গাই তো। সুতরাং মনে রাখবেন ভাই এবং বোন, ভাই না থাকলে বোন রাখি পড়াবে কাকে? আর বোন যদি না থাকে ভাইকে ভাই ফোঁটা দেবে কি করে? রমজান হয়, রোজা হয়, রোজার মাসে যখন ঈদ মোবারক হয় মেয়েরা ঘরে রান্না করে দেয়, কত লোক আসে খেতে, তারাই রোজা ভাঙাবার সময় কাপড় কাগজ সবকিছু ফল টল তৈরি করে দেয়। সেটা মনে রাখবেন। মা এবং আমাদের পরিবার হচ্ছে আমরা ভাই এবং বোন। ভাই এবং বোন আমাদের সমাজে থাকবেই। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসাথে আমাদের সমাজে থাকবেই। সুতরাং এই নিয়ে ফর নাথিং ভুল বোঝার দরকার নেই। আমি হিন্দুর মেয়ে বলে আমার কোনো অধিকার নেই আমি একটা মুসলমানকে খারাপ বলবো। একজন মুসলিম ভাই বোন আমার আমাকে বলতে পারে না তোমার ধর্মটা খারাপ। কেন জানেন? এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের শিক্ষা। আমরা দুর্গা পুজোয় যখন যাই মা দুর্গার কাছে বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। যখন আমি আবার
রোজার কাছে যাই, রোজা ভাঙি, আমিও রোজা করি, কেন করব না? কালী পুজোর উপোস করতে পারলে, রোজার উপোস করলে কি হয়? কিছুই হয় না। সেই জন্য তখনও আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি গর্ব করে বলি, আমার ভালো লাগে। এই তো 25শে ডিসেম্বর বড়দিন আসছে, আপনাদের আগাম শুভকামনা থাকবে। আমি রাতের প্রেয়ারে যাই, চার্চে যাই, আমার খুব ভালো লাগে ওই গানগুলো শুনতে, মঙ্গল দ্বীপ জেলে, অথবা বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ করে গড়ে তোলো তাকে। এই যে গানগুলো আমি গাই, আমার ভালো লাগে। বিশ্বপিতা তুমি হে প্রভু। আমি যখন গুরুদ্বারায় যাই, বয় গুরুজিকে খালসা, বয় গুরুজিকে ফতে বলি, এটাই আমাদের বর্ণ, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের জাত, এটাই আমরা সকলকে মিলে চলতে চাই, সর্বধর্ম সমন্বয়ের জাতি। যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন। এইটুকু থাকবে তো মা ভাই বোনেরা আমার? এটুকু মনে থাকবে তো মা বোনেরা আমার? মনে থাকবে? মনে থাকবে এটা? অনেক কষ্ট করে এসছেন আপনারা, অনেক কাজ করছেন মেয়েরা আমার। যে রাধে সে চুলো বাঁধে, মেয়েরা বাড়িতে না থাকলে সে সংসার সুন্দর হয় না। মা বোনেরা সংসার গড়ে তোলে, সমাজ গড়ে তোলে, রাষ্ট্র গড়ে তোলে। আজকে তো 50% মা বোনেরা পঞ্চায়েতে। আপনারা দেশ চালাচ্ছেন, আপনারা রাজ্য চালাচ্ছেন, আপনারা পঞ্চায়েত চালাচ্ছেন, আপনারা মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, আপনারা জেলা পরিষদ চালাচ্ছেন, আপনারা আবার ঘর সামলাচ্ছেন, আপনারা ঘরের সৌন্দর্য রক্ষা করছেন আমার ভাই বোনেদের নিয়ে। এই জেলাতেও দেখুন, রেণুকা দেখুন, আপনাদের মহিলা এখানে এমপি দেখুন, রেণুকা। পুষ্পিতা এসো দেখুন, এই জেলায় আমি আপনাদের একটু দেখাই। দেখুন রেণুকা আমাদের, দেখুন মহিলা এমপি, আপনারা জিতিয়েছেন, আপনাদের কাছে খুব কৃতজ্ঞতা জানাই। আমি দেখাচ্ছি মেয়েরা কিভাবে কাজ করে। এই দেখুন পুষ্পিতা চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি, কেমন দেখুন মেয়েরা কাজ করছে। কল্যাণী এসো তো, দেখুন আমার প্রাইমারি টিচার্স কাউন্সিলে, সেও একজন মহিলা। দেখুন পুরো একদম কিভাবে মেয়েরা সাজো সাজো, কি আশার মেয়েরা, তাই তো? বাড়ি বাড়ি গিয়ে অনেক কাজ করে ওরা আমার। সুতরাং মনে রাখবেন, এইভাবে মেয়েরা কিন্তু সাম্যের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মন সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভাইদের সামনে বা বোনেরা থাকলে ভাইরা অনেক ভালো কাজ করতে পারে। আর আমার ছাত্র যৌবন, কুচবিহারের ছাত্র যৌবন খুব সহজ সরল, মাটির মানুষ, একেবারে মাটির মানুষ। কি ঠিক মতো করতে হবে তো? ঠিক আছে তো সব? কই ছাত্র যৌবন কোথায় দেখি, কতগুলো হাত? ছাত্র যৌবন, তোমরাই কিন্তু ভবিষ্যতের প্লাবন। ভবিষ্যৎ বাংলা কে গড়বে? আমার ছাত্র যৌবন গড়বে। মাথা উঁচু করে চলতে হবে, ডিসিপ্লিনের সাথে, সৌন্দর্যের সাথে, এবং মাথা নত করে নয়, মাথা উঁচু করে সুন্দরের সাথে। ঠিক তো? এদিকে ছাত্র জীবন কোথায় দেখি? ছাত্র যৌবন কোথায়? ঘুম পেয়ে গেছে না খিদে পেয়েছে? দুটোর মধ্যে একটাও পাইনি। তাহলে বলতে হবে নাই নাই ভয় এই দ্বার। কি আমার সামনে যারা আছেন, ডান দিকের ছাত্র যৌবন, হোক না একটু প্লাবন, হোক না একটু জনজাগরণ, আসুন না এগিয়ে নবযৌবন। এবং আপনাদের জন্যই বাংলা ঘুরে দাঁড়িয়েছে। আগামী দিন বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, সারা পৃথিবীকে পথ দেখাবে। সেই দিকেই আপনাদের যেতে হবে, এই বড় কাজটা আপনাদের করতে হবে। কি মা বোনেরা, কি মা বোনেরা, একটু উলুধ্বনি হবে? কুচবিহারের মা বোনেরা খুব ধর্মপ্রবণ, একটু উলুধ্বনি হবে। শীতের মাস, মঙ্গল শঙ্খ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে, নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া হবে, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া হবে। ইনশাআল্লাহ সকলে ভালো থাকুক, ইনশাআল্লাহ বাংলা জয় করুক, ইনশাআল্লাহ ছিটমহল অধিকার পাক, ইনশাআল্লাহ কুচবিহার ভালো থাক, ইনশাআল্লাহ বাংলা ভালো থাক, বাংলাদেশ ভালো থাক, ভারতবর্ষ ভালো থাক, মানুষ ভালো থাক, মানবিকতা ভালো থাক। ভালো থাকবেন। অনেক কষ্ট করে এসছেন, অনেক দূর থেকে সুন্দরভাবে এসছেন, আবার আস্তে আস্তে ফিরে যাবেন। আমাদের শিলিগুড়ি ফিরতে হবে, সেখান থেকে আবার কলকাতায় ফিরতে হবে। আগামী মাস আবার আমি উত্তরবঙ্গে আসবো। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার, জয় হিন্দ। আমরা তখন শুনছিলাম